थोड़ी सी जो पीली है, चोरी तो नहीं की है। थोड़ी सी जो पीली है, चोरी तो नहीं की है। ओ जूली, ओ शीला, ओ रानो, जमालो, कोई हमको रोको, कोई तो संभालो, कहीं हम गिर ना पड़े। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। নেশা মুক্তি কেন্দ্র যার যার মানে জানা আছে, যেই সমস্ত মানে কি বলবো ভালো আর কি জানা আছে যে এখানটায় গেলে, এই কেন্দ্রে গেলে নেশা মুক্ত হয়েই ফিরবে, সেই রকম কিছু নাম আমার কমেন্ট বক্সে ঝটাপট লিখে ফেলো তো। কারণ এই যে সমস্ত ব্লগাররা কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট ছুড়ে দেয়, তারা আমার ভিডিও সবার ফার্স্টে দেখে। নিশ্চয়ই আমার কমেন্ট বক্সটাও চেক করবে, তো সেখান থেকে খুঁজে নিয়ে নিজের মারাম্মাত করে নেবে, ঠিক আছে? তো এই ভিডিওটা অনেকের জন্যই হতে চলেছে, ঠিক আছে? অনেকের জন্যই হতে চলেছে, কারোর ইচ্ছাকৃত, কারোর অনিচ্ছাকৃত, ঠিক আছে? আর বেসিক্যালি মানে একজনের আড়ালে অনেকে থাকবে, আর এই একজনটা হলো টিয়া ভাই। ওই সারাদিনের কাজকর্ম দেখিয়ে মানুষ এই কেটে কেটে দেখে, তার থেকে এক জায়গায় বসে দুফোঁটা চোখের জল ফেলে সংসারের কেচ্ছা কাহিনী তুলে দিলে যদি মানুষ নো স্কিপ করে দেখতে থাকে, প্লাস ভিউজ ডিউরেশন যখনই হাই হবে তখনই অটোমেটিক্যালি সেটা অনেকের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? তো অনেকের কাছে পৌঁছে গেলে কি হবে, ভিউজটাও বেশি হবে। তো সব মিলিয়ে জাস্ট মুনাফা আর মুনাফা। তো টিয়া আজকে একটা ভিডিও করেছে যেখানে কিনা একটা জায়গায় বসে 16 মিনিটের একটা ভিডিও বানিয়েছে, যেখানে কিনা সংসারের কেচ্ছা আমাদের সামনে পরিবেশন করেছে। সাথে একটা জিনিসই ওর ভিডিওতে আমার ভালো লেগেছে, যে ও বলেছে যে আমি জানি এটা নিয়ে অনেকে অনেক কিছু বলবে, মানে কমেন্ট করবে, যদিও বা সেটার আর কোনো উপায় নেই, কারণ কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছে। আসলে ও বুঝতে পারে যে এই যে আমি এখন চুলকানিটা করছি বসে বসে, তো তার পরিবর্তে আমার কমেন্ট বক্সে এসে আমাকে ধোবি পাছাড় দেবে, তো তার থেকে ভালো আমি কমেন্ট বক্সটা বন্ধ করে দিই। তো প্রথমে যে কথাটা বললো যে আমি জানি আজকে অনেকে আমাকে উল্টোপাল্টা কমেন্ট করবে, ভুল বুঝবে, তো সেই রাস্তাটা বন্ধ করে রেখেছে। আর একটা কথা কি বলেছে, অনেক কন্ট্রোভার্সি হবে আমাকে নিয়ে, মানে অনেক ভিডিও নামবে। এই কথাটাতে আমি একমাত্র খুশি হয়েছি, যে হ্যাঁ খুশি হয়েছি এই কারণের জন্যই যে হ্যাঁ ও বুঝতে পেরেছে যে ও যে সমস্ত কথাগুলো বলছে ভিডিওতে, সেগুলো নিয়ে মানুষের কথা বলবে, কন্ট্রোভার্সি করবে, এটাও বুঝতে পেরেছে। এটাই তো চাই, যে আমি পথ তৈরি করে দিচ্ছি অথচ বেড়া দিয়ে রাখবো, তা তো হবে না। সেই পথ যখন তুমি তৈরি করে দিয়েছো, সেই পথ দিয়ে মানুষ তো চলাচল করবেই, তাই না? তো টিয়া আজকে একটা ভিডিও বানিয়েছে যেখানে কিনা নিজের মানে কি বলবো অকালপক্কতা, হঠকারী সিদ্ধান্ত, এই সমস্ত নিয়ে তার লাইফ যে একটা মানে হেল হয়ে রয়েছে, সেটাই আমাদের কাছে আর কি বলল। তো প্রথমে তো কিছুই বলবো না, যতটুকু বলা যায় ততটুকুই বলবো, হ্যাঁ, এই বলে শুরু করলো। আর ফার্স্ট কথা কি বললো, যে ছেলে আর ও হচ্ছে মানে টিয়ার ছেলে ওই ফ্ল্যাটে একা আছে। কংগ্রাচুলেশন, স্বাবলম্বী হয়ে গেছে। তো একা আছে, এবং তারপরে কি বললো, যে আমি আমার ছেলেকে অন্য ঘরে পাঠিয়ে দিলাম, কারণ ও তো বড় হয়ে গেছে, ও অনেকটাই বোঝে, তাই ও কষ্ট পাবে, তার জন্য ওর সামনে বললাম না। মনে হচ্ছে যেন ঘরের মধ্যে নিজের সাথে নিজে আয়নায় কথা বলছে, অথবা খুব ক্লোজ 2-3 জনের সঙ্গে তার দুঃখটা শেয়ার করছে টিয়া, যে পাঁচকান হবেও না আর ওর ছেলের কাছে পৌঁছাবেও না। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে ক্যামেরা অন করে ছেলেকে পাশের ঘরে পাঠিয়ে দিয়ে তারপরে মামনি ভিডিও করছে, নাকি ছেলের কাছ পর্যন্ত পৌঁছাবে না কথাটা। ওয়াও, কি বুদ্ধি মাইরি! এই বুদ্ধি দিয়ে এত টাকা ইনকাম করছে, বুঝতে পেরেছো? এই টাকা দিয়েই নিজের সমস্ত শখ পূরণ করছে। আমি শুনছি আর হাসছি। বলে কি, সোশ্যাল মিডিয়াতে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে পরিবারের কেচ্ছা, সংসারের কেচ্ছা, স্বামীর স্বভাব সম্পর্কে
আমাদেরকে জানান দিচ্ছে আর বলছে ছেলের কাছ থেকে লুকিয়ে রাখছি যাতে করে ছেলে শুনে কষ্ট না পায়। বাহ, কি সুন্দর ডিসিশন, কি সুন্দর চিন্তা ভাবনা না। তারপরে আরো একটা কথা বলেছে যে গুরুজনরা রয়েছে, পরিবারের গুরুজনরা রয়েছে, তারাও কি ভাববে। ও বাবা, টিয়া আবার বাড়ির গুরুজনদের পরোয়াও করে। এই তোমরা কি অবাক হলে? হ্যাঁ, অবাক হলে কি তোমরা? টিয়া বাড়ির বড়জনদের, পরিবারের বড়জনদের গুরুত্ব দেয়, কেয়ার করে। তার জন্য সোশ্যাল প্ল্যাটফর্মে এমন কিছু বলে দিল আজকে যাতে করে ওর দিকেই সবাই আঙুলটা তুলবে। ইয়েস, ওর দিকেই আঙুলটা তুলবে। তো টিয়ার মোদ্দা কথা হলো ওর স্বামীর চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে, চরিত্রগত বৈশিষ্ট্য। এটাই তো আমার কথা। উত্তম কুমারের একটা ডায়লগ ছোট রিলসের মাধ্যমে খুব ফেমাস হয়েছিল। সেটা হলো যে মদ খেলে পুরুষ মানুষের কখনো চরিত্র নষ্ট হয় না। মদ খেলে লিভার নষ্ট হবে, ঠিক আছে, শরীরে অন্যান্য অসুবিধার সৃষ্টি হবে, কিন্তু চরিত্রে কখনো দাগ লাগে না। কথাটা কিন্তু উত্তম কুমার হচ্ছে তোমার কটূক্তি করে বলেছিল, ঠিক আছে, খিল্লি উড়িয়ে বলেছিল, খোদ ছেলেদের ক্ষেত্রেই, পুরুষদের ক্ষেত্রেই, পুরুষ মানুষ হয়ে। তো টিয়া আজকে তার স্বামী যে কতখানি গুণধর সেটারই বহিঃপ্রকাশ ঘটালো। বলবো না ভাবে, কিন্তু বলে ফেলে। হ্যাঁ, কিন্তু বলে ফেলে, প্রত্যেকটা ক্ষেত্রেই তাই করে টিয়া। বলবো না করতে করতে সব বলে ফেলে, এবং সবার থেকে, সমস্ত ব্লগারদের থেকে তুলনামূলক অনেকটা বেশি বলে, কিচ্ছু নিতে পারে না। আজকে যদি কেউ ওকে কিছু বলল, ও সেই বলাটা ওর জন্য ঠিক না ভুল সেটা বিচার না করে ওকে তৎক্ষণাৎ জবাব দিতে হবে, ঠিক আছে। আমরা কন্টেন্টের আশায় বসে থাকি, এখানে তো দেখি টিয়াও কন্টেন্টের আশায় বসে থাকে, কবে ওকে কেউ কিছু বলবে তার পরিপ্রেক্ষিতে ও একটা ঝপাং করে একটা কিছু করে ফেলবে। তো বলছে এতদিন আমি বলিনি, কিন্তু বিষয়টা আজকে আমাকে বলতেই হচ্ছে, কারণ ভিডিওতে তোমরা যখন দেখবে যে আমার হাজব্যান্ড নেই, তখন তোমাকে প্রশ্ন করবে, আর যাতে করে তোমরা আমাকে ভুল না বোঝো তার জন্য আমি ভাবলাম যে তোমাদেরকে যতটুকু জানানো যায় ততটুকু জানাই। আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে ধরো একটা মানুষ, ধরো একটা মেয়ে ধরো তার একটা চুরি করেছে, ঠিক আছে, ধরো কারোর বাড়ি থেকে টাকা চুরি করেছে বা কোনো জিনিস চুরি করেছে। তো তার এক বান্ধবী বলছে, তোর সম্পর্কে আমি যদি মুখ খুলি, তুই যা মেয়ে, তোর সম্পর্কে আমি যদি বলি, এই যে না বলে এই যে একটা কথা বলা না, তাতে করে সে যা না দোষ করেছে তার থেকে আরো বেশি বেশি খেয়াল কিন্তু, চিন্তা ভাবনা কিন্তু মানুষের মনের মধ্যে উঠতে থাকে। তা টিয়াও কিন্তু ঠিক তাই করেছে, ডিটেলসে বলেনি কি, কিন্তু ও যা বলেছে তাতে করে ওর হাজবেন্ড যে কতখানি গুণধর চরিত্রের সেটা কিন্তু আমরা আমাদের মতন করে ইমাজিন করে নিচ্ছি, ঠিক আছে, আমরা আমাদের মতন করে ইমাজিন করে নিচ্ছি। ওই যে টিয়া বললো না, যতটুকু বলা যায় আমি ভাঙিয়ে তোমাদেরকে বলে দিয়েছি, আশা করছি তোমরা বুঝতে পারছো। তো বলছে অনেকদিন ধরেই আর কি চলছে, আর এই যে সিঙ্গেল মাদার কিছুদিন আগে রব উঠিয়েছিল, এর পেছনেও নাকি টিয়ার বরের গুণধর স্বভাবটাই নাকি দায়ী ছিল। ওই যে 3 দিন ধরে ফ্ল্যাট খুঁজছিল, একাই ফ্ল্যাট খুঁজছিল, তো তার জন্য নাকি ওর এই স্বভাবটাই দায়ী ছিল টিয়ার হাজবেন্ডের। তারপরে আমাদেরকে এটাও বলেছিল যে অশান্তি হয়েছিল, তারপরে হচ্ছে একে অপরের সাথে আবার মিলমিশ করে নিয়েছে, তো তার জন্যই আর কি পুনরায় আমরা কি দেখলাম যে হ্যাঁ দুজনে একসাথেই ফ্ল্যাট পরিষ্কার করছে, এই করছে সেই করছে। তো অবশেষে সেই জবনিকা পতন হলো আর কি, মানে ঘটনার উপর থেকে পর্দাটা হটালো টিয়া নিজেই দায়িত্ব সহকারে, যে দীর্ঘ 9 বছর ধরে টিয়া একটা মাত্র যন্ত্রণাতে ভুগছে, আর সেটা হলো তার সাংসারিক যন্ত্রণা, এবং সেই সাংসারিক যন্ত্রণার মধ্যে সে এবং তার হাজবেন্ডই রয়েছে, অন্য কেউ নেই। এটা আবার একটা নতুন ঘটনার খুলাসা হলো আমাদের সামনে। তো দীর্ঘ 9 বছর ধরে, অর্থাৎ বিয়ের পর থেকেই, এই সূত্রে আমি একটা প্রবাদ বাক্য তোমাদের সামনে বলতে চাই, অল্প বয়সে পাকলে চুল, তার দুঃখ চিরকাল, তাই না? এটা একটা প্রবাদ বাক্য। আসলে
এরকম হয়, দেখাশোনা করে বিয়ে দেওয়ার পরও কিন্তু মানুষ, মহিলারা বা পুরুষেরা অনেক রকম বৈবাহিক সমস্যার সম্মুখীন হয়, তাই না? কিন্তু ওই যে জেনে বুঝে বিষ খাওয়ার মতন বোকামো আর কিছু হয় না। তো এই যে টিয়া বলো, ম্যান্ডি বলো, তারপরে এরকম বহু ব্লগার আছে যারা কিনা তাদের অকালপক্কতার কাহিনী আমাদেরকে থার্ডসে শোনায় যে হ্যাঁ আমরা এই করেছি। আচ্ছা বলো তো, আজকে যদি ইউটিউবে এদের ফেস ভ্যালু না হতো, তাহলে এই যে এরা মুখ উঁচু করে বলে যে হ্যাঁ আমরা পালিয়ে গিয়ে বিয়ে করেছি, পড়াশোনা কমপ্লিট করিনি, পালিয়ে গিয়ে বিয়ে করেছি, এটা বলতে পারতো? পারতো কি বলতে? এই ইউটিউব থেকে ইনকাম করার পরে বা সোশ্যাল মিডিয়াতে এসে ইনকাম করার পরে এরা যেই নেগেটিভিটিটা নিজেদের মধ্যেও, নিজেদের জীবনেও গ্রহণ করেছে, সেটাকে একটা মানে বিশাল মিসাল টাইপের দেয়, মনে হয় যেন একটা বিশাল কিছু উখড়ে এসেছে, সেটাকে ডাঙ্কা বাজিয়ে বলে যে আমরা কি আরে বলো না, নাবালক নাবালিকা অবস্থায় বিয়ে করেছি, বিশাল বড় একটা কিছু করে ফেলেছি। হিমালয়ে পতাকা পোতার থেকেও আমরা বেশি একটা কাজ করে ফেলেছি যে আমরা এই করেছি। তারপরে টিয়ার হাজবেন্ডের ক্ষেত্রে কি শুনলাম? টিয়ার হাজবেন্ড জেল খেটেছিল, 14 দিনের জন্য জেল খেটেছিল। দোষী কি নির্দোষী সেটা আমরা পরে জানতে পারি, তাই না? মানে টিয়াও পরে জানতে পারে, বা যে খেটে এসেছে সেও পরে জানতে পারে যে সে আসলেই মনে হয় নির্দোষ। তো এই যে এই কথাগুলো সোশ্যাল করা, এগুলো কি খুব দরকার? খুবই দরকার। টিয়ার তোমার মা তো ঠিকই বলেছে, তোমার মা তো ঠিকই বলেছে যে মানিয়ে গুছিয়ে নে, কারণ বাবা মায়ের উপরে ভরসা ছিল না যে বাবা মা বিয়ে দেবে কি দেবে না, তার জন্য যাই লম্ফ ঝম্প করে আগে বিয়েটা সেরে ফেলি। ছেলে কিছু করে না। আচ্ছা টিয়া, একটা কথা জিজ্ঞেস করতে চাই, বিয়ে নিশ্চয়ই একদিনের সম্পর্কে করনি, মানে সকালবেলা দেখা হয়েছে বিকেলবেলা বিয়ে, এরকমটা তো করনি। প্রেম করেছো, তারপরে বিয়ে করেছো। তো তোমার যখন প্রেমিক ছিল তখন তুমি জানতে না যে সে কি কি বিষয়ে আসক্ত? এবং সেটা যে পরবর্তীকালে তোমার লাইফে মানে কি বলবো একটা অন্ধকার নিয়ে আসতে পারে, সেটা কি তোমার আইডিয়াতে ছিল না? তখন প্রেমের মজায় একেবারে মজে ছিলে, তাই না? উরু উরু মনটা করে, উরু উরু বুকটা করে দুরু দুরু, তখন এই পরিস্থিতি ছিল। ইন ফিউচারে কি হতে পারে সেইটা সম্পর্কে ভাবার সময়ই ছিল না, তাই না? বাবা মা বিয়ে দেবে কি দেবে না, আর একটা বোন আছে, ভাই আছে, বিয়ে দেবে কি দেবে না, ভাই আমি পালিয়ে যাই, আমি চলে যাই, আমি পালিয়ে যাই। কি সুন্দর ছেলে, কি বড় চাকরি করে, কি বিরাট বড় বাড়ির মালিক, একটা ন্যাচারাল জিনিস আমি বললাম, বিশাল দেখতে সুন্দর, যেগুলো মানুষের চোখে পড়ে মানুষের প্রেম করে। লাভ ইজ ব্লাইন্ড, এরা প্রত্যেক মুহূর্তে প্রমাণ করে, প্রত্যেক মুহূর্তে প্রমাণ করে, ঠিক আছে? যখন বিয়ে করেছিল তখন দেখেনি যে ছেলের মধ্যে কি কি গুণ আছে, কি কি ভাগ আছে, কি কি যোগ আছে, কি কি বিয়োগ আছে, তখন দেখেনি। আজকে বিয়ের 9 বছর পরে এসে একটা বাচ্চা থ্যালাসেমিয়া, মেজর থ্যালাসেমিয়া, আরেকটা বাচ্চা পেটে নিয়ে তারপরে টিয়ার মনে হচ্ছে যে এইবার আমার বরকে আমার শুধরাতেই হবে, এনি হাউ আমাকে আমার বরকে শুধরাতেই হবে, আর কোনো রাস্তা নেই। বাহ, কি ইনফ্লুয়েন্সার রে বাবা, কি বিশাল টাইপের সোশ্যাল ইনফ্লুয়েন্সার। হ্যাঁ, আবার এদেরকে নিয়ে কথা বললে কি বলে, তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। চিন্তা করো, এই যে ঘটনাটা ঘটেছে, হ্যাঁ, এই ঘটনা ঘটার ফলে ওর মনের দিক থেকে ও ভেঙে পড়েছে বা দুঃখ হয়েছে, যাই হোক, সেটাকে কি করলো, সেটাকে ডাইরেক্ট আমার কাঁধে চাপিয়ে দিল। যে প্রেগনেন্ট মহিলাকে, ভাবো তোমরা, ভাবো জাস্ট, প্রেগনেন্ট মহিলাকে দিনের পর দিন এই যা তা বলছে, শেষ করে দিচ্ছে, হেনা তেনা এই সমস্ত কথা বলে দোষারোপ করতে চাইছে, অথচ ভেতরে ঘটনা ঘটে রয়েছে অন্য, ভেতরে নিজেদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, সেই দোষটা আমার উপর চাপাতে চাইছে। ভাবতে পারছো কতখানি শয়তান, কতখানি শয়তান, ভাবতে পারছো? প্রেগনেন্সির দোহাই দিচ্ছে, আমাকে দোষারোপ করতে গিয়ে প্রেগনেন্সির দোহাই দিচ্ছে, অথচ প্রেগনেন্ট হওয়ার পরে বরকে শুধরাতে গিয়ে বরের কাছ থেকে 3 দিন ধরে আলাদা রয়েছে। আচ্ছা ভাবো তো, এই যে এই প্রেগনেন্ট অবস্থায় যদি কোনো রকম কোনো উচ নিচ হয়, তখন ও কি করবে? তৎক্ষণাৎ ও কি করবে? ওইটুকু একটা ছোট বাচ্চা রয়েছে ওর সাথে শুধু, হ্যাঁ, একে হটকারী বলবে না?
এ সব সময় হঠকারী সিদ্ধান্ত নেয়। এখন কি ওর এটা উপযুক্ত সময়? দীর্ঘ 9 বছর কাটিয়ে দিল মদমাতাল নেশাখোরের সাথে, হ্যাঁ, দীর্ঘ 9 বছর অতিক্রম করে ফেললো, আর এখন পেটে বাচ্চা নিয়ে মানে কি বলবো, বদমাইশি মারার জায়গা পায় না এরা, বুঝলে তো? এরা নাটক করার জায়গা পায় না। 9 বছর ধরে মনে হচ্ছে কি হঠাৎ করে স্বভাবটা হয়েছে, 9 বছর ধরে এই মানুষটার সঙ্গে রয়েছে, এখন হঠাৎ করে ওর পাল্টাতে হবে। হয় হাড় বুড়ো হয়ে গেছে, এখন ভাঙলে পরে আর জোড়া লাগবে না। ভাঙলে পরে জোড়া লাগবে না। আদিক্ষেতার চরম, কি করে ভিউজ কামাতে হবে। আমি বলেছি যদি আমার কাছে আসতে হয় তাহলে শুধরে আসতে হবে। ছাতা শুধরাবে, ও আর শুধরানোর না, হ্যাঁ, শুধরানোর না। নকশা কম করে এখন এই পরিস্থিতিতে হাজবেন্ডকে সাথে নিয়ে থাকো, এত নকশা না করলেও চলবে। আসলে দেখছে প্রেগনেন্সি বিক্রি করেও 30,000-এর উপরে ভিউজ যাচ্ছে না, তাই আবার সংসারের ফাটলটাকে আমাদের সামনে আরো প্রকট করে দেখাচ্ছে। এটাই হচ্ছে মাজরা, বুঝতে পেরেছো? এটাই হচ্ছে আসল বিষয়। গুরুজনরা যাতে না ইয়ে করে, আর কোনো নাকি ওর অশান্তি নেই সংসারে, নাকি ওর আর কোনো অশান্তি নেই। এর আগে শুনেছি জায়ের সাথে অশান্তি, জায়ের সাথে যা হিংসা করে, শাশুড়ি শ্বশুরের কথা খুব কম তোলে, শাশুড়ির সাথে অশান্তি, শ্বশুর বাড়ির পাড়ার লোকেরা ওকে দেখতে পারে না, বাপের বাড়ির পাড়ার লোকেরা ওকে দেখতে পারে না। আবার আজকে বলছে কি শুধুমাত্র সংসারে ওর বরের এই স্বভাবের জন্যই শুধু ওর অশান্তি, আর কোনো অশান্তি। মানে ক্ষণে কথা চেঞ্জ করে, ক্ষণে। মানুষের একটা সময় তো নেয় ভুলতে, যে হ্যাঁ আমি এইটা এই সময় বলেছি, ভুলে গেছি, যাই হোক আরেকটা বলি। এ ক্ষণে কথা চেঞ্জ করে। বলছে কি আমার সঙ্গে থাকলে পরে, আমি ফ্ল্যাটে কেন চলে আসলাম, আমার সাথে থাকলে পরে ওইদিকে যায় না, আর বাড়িতে গেলে পরে ওই কাজ করে। কোন কাজ করে তোমরা সবাই বুঝতে পারছো। ও নেশা ভাঙের কথা বলছে। ওর বর যে নেশা ভাঙে আসক্ত, সেই কথাই ও পুরো প্রকাশ্যে বলল, ঠিক আছে? জাস্ট মুখে উচ্চারণ করলো না। আর আমরা তো এতটাও না, আমরাও লবণ দিয়ে ভাত খাই, আমরাও সব বুঝতে পারি। বলছে কি আমার সাথে থাকলে খাওয়ার পায় না, সাহস পায় না, বা সুযোগ পায় না, যাই হোক ও খেতে দেয় না, কিন্তু বাড়িতে গেলে ও বন্ধু বান্ধবের সঙ্গে খায়, আর বাড়ির একটা মানুষও ওকে আটকায় না। মানেটা কি? জাস্ট বলতে পারছে না যে বাড়ির লোক চায় না যে ও শুদ্রাক। এদিকে কিছুদিন আগে শ্বশুর শাশুড়িকে নিয়ে গিয়ে কি প্যাকনাটাই না করলো, আবার এখন বাড়ির লোক। আচ্ছা বাড়ির লোক বলতে আছে কে? শ্বশুর শাশুড়ি, যা ভাসুর তো নেই এখানে, তাহলে বাড়ির লোক বলতে কে? শ্বশুর আর শাশুড়ি। দিল তো বদনাম করে দিল ডাইরেক্ট। আবার বলবি কি আমি তো, অনেকেই চেষ্টা করে আমার সঙ্গে আমার মুখ খোলানোর, কিন্তু পারে না। এই পাগল, এই টিয়া মহিলাটা পুরোপুরি পাগল, বুঝতে পেরেছি তো? কখন কি বলে ওর কোনো ঠিক থাকে না। বাড়ির লোক ওর বরকে শুধরাতে দেয় না, চেষ্টাও করে না। আর এটাই বলতে চাইলো যে ও যদি খায়, ও যদি ওইদিকে যায়, তাহলেই বাড়ির লোকে খুশি বা বাড়ির লোকের ভালো হয়, যাতে করে ওদের সব মধ্যে অশান্তি বাঁধে। তাহলে ভাবো, বদনাম করলো তো শ্বশুর শাশুড়ির নামে। বাড়ির লোক মানে কি শ্বশুর শাশুড়ি ছাড়া আর কিছু না। হ্যাঁ, যে কিনা দীর্ঘ 9 বছর ধরে স্বামীর এই স্বভাব নিয়ে বলে না ওটাকে, বিরক্ত বা হচ্ছে তোমার কষ্ট পায়, ঝামেলা হয় যেই স্বভাব নিয়ে বরের, তাহলে পুনরায় আরো একবার প্রেগনেন্ট হয়ে গেল, তাই না? আমি যদি বুঝতে পারি যে আমি এই মানে কি বলবো, সমস্যাটাকে আমি ডিল করতে পারছি না, এই স্বভাবটাকে আমি মেনে নিতে পারছি না, তাহলে আমি আবার পুনরায় প্রেগনেন্ট হয়ে গেলাম। জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, যে গর্ভে আছে তার সে আসবে, সে লিখে রেখেছে। কিন্তু এই যে গর্ভাবস্থায় এই যে প্যাকনাগুলো করছে, আজকে যদি কিছু 19-20 হয়ে যায় তখন কি হবে? কে দেখবে তখন? কে দেখবে? ওই ছোট বাচ্চাটা দেখবে? এই তো বলছে যে হচ্ছে তোমার কি বাজারে যেতে হবে, আমাকে বাজারে যেতে হবে, 2-3 দিন ধরে কিভাবে যে কি খাচ্ছি দাচ্ছি তার কোনো ঠিক ঠিকানা নেই, আমাকে এখন বাজারে যেতে হবে। আচ্ছা, এই যে এই পরিস্থিতিতে এরকম ভাবে বাজারে যাওয়া, যার কেউ না থাকে সেই ব্যাপারটা আলাদা, পুরো ওর তো রয়েছে। হ্যাঁ, তাহলে এই যে বাজারে যাবে, বাচ্চাটা কোথায় থাকবে? ঘরে থাকবে নিশ্চয়ই। বাজারে নিয়ে গেলে ওকে সামলাবে, বাচ্চাটাকে সামলাবে, নিজে সামলাবে, না বাজার করাটা দেখবে? কোনটা করবে? বাড়িতে থাকলে পরে ওইটুকু বাচ্চা সারাটা দিন ফ্ল্যাটে একা থাকবে, গ্রামের বাড়িতে থাকলে তাও পাড়া প্রতিবেশী থাকবে, দাদু থাকবে, কিন্তু এখানে তো পুরো একা।
ভাবো তো পরিস্থিতিটা একবার বিচার করে ভাবো তো যে কি করছে এরা। হঠাৎ করে এখন ওর বরের স্বভাব নিয়ে ওর সমস্যা তৈরি হয়েছে। তো এটাকে শুধুমাত্র কন্টেন্ট ছাড়া তো আর কিছু বলা যায় না। এতদিন কেন হলো না? বরের নামে একাধারে বলছেও যে বরের চরিত্র খারাপ, বরের স্বভাব খারাপ, যার জন্য সমস্যা হচ্ছে, আবার আবার দোকাধারে বলছে ও বর খুব ভালো। নিজের শখ কখনো বরের পয়সায় পূরণ করেনি, করবে কি করে? এক তো নেশারু, দ্বিতীয়ত কোনো কাজ ঠিক মতন আজ পর্যন্ত করে দেখাতে পারেনি, তাহলে তার পয়সা খাওয়া দাওয়া ঠিক মতন চলবে না, শখ পূরণ করা তো বহুত দূর কি বাত। আমি শুধু ভাবছি কি করে এরা এত মানে কি বলে নাটক করে, এত নাটক করে কি করে। এদিকে দ্বিতীয় বাচ্চার প্ল্যানিং করা হয়ে গেছে, আবার এদিকে এই নকশা শুরু হয়েছে। আচ্ছা ভাবো তো, বাচ্চাটাকে তো প্রথম বাচ্চাটাকে তো স্কুলে ভর্তি করেছে, এই চতুর্দিক সামলাবে কি করে? কি করে চতুর্দিক সামলাবে? বাচ্চার পড়াশোনার জন্য নাকি গেছে, তারপরে এখন এই প্যাকনা করছে। বাচ্চাকে স্কুলে ভর্তি করে দিয়ে তারপরে বাচ্চার বাপের স্বভাব সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে বলছে। এই ভিডিওগুলো ছড়িয়ে যাবে না? এই ভিডিওগুলো ওর ক্লাসমেটের বাবা মায়ের কাছে পৌঁছাবে না? হ্যাঁ, কি বুদ্ধি ভাবো একবার, কি বুদ্ধি। সন্তান বড় হচ্ছে, সন্তানকে দামি স্কুলে ভর্তি করাচ্ছে, অথচ নিজেদের আচার আচরণ দেখো সি গ্রেডের আচার আচরণ করছে সোশ্যাল মিডিয়াতে এসে। হ্যাঁ, আর বাচ্চাকে ভাবছে হাইফাই এডুকেশন দেব। বাহ, কি করে সম্ভব? নিজেদের মধ্যে ম্যাচুরিটি আসেনি, নিজেদের সিদ্ধান্তে স্থিরতা আসেনি, আজ এই কাল সেই পরশু ওই, আর বাচ্চাকে ভালোভাবে মানুষ করার স্বপ্ন দেখছে। শুধু একটা দামি স্কুলে পয়সার জোরে ভর্তি করে দিলাম, বা বাচ্চার ট্যালেন্ট আছে ভর্তি করে দিলাম, তারপরে আর কিছু নেই, বাপ মায়ের খাটতে হয়। আর এখানে বাপ মা দীর্ঘ 9 বছরের সমস্যা নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে বকতে বসেছে। আর ওভাবে ও এই সমস্ত কথা বলবে, এই সমস্ত কথা শেয়ার করবে ভিডিওতে, আর ওকে কেউ কিচ্ছুটি বলবে না, কেউ কিচ্ছু বলবে না, সবাই ওকে শুধু ভুল বোঝে। তাই বলি, হঠাৎ করে আবার নতুন করে কেন কাঁদতে বসলো? তো এই ঘটনাগুলো ঘটছে আর তার জন্য ওইভাবে কাঁদতে বসেছে। আর দোষটা এই যে আমার মাথার উপরে। খুব সুবিধা এই মাথাটার উপরে দোষ দেওয়া, তাই না? খুব সুবিধা। বলছে দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ যে কখন কি করে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। তোমার দেয়ালে পিঠ ঠেকা লাগে না, তুমি এমনিতেই কি করো না করো তুমি নিজেই ঠিক পাও না, তুমি নিজে ঠিক পাও না। তার এখন এসব নকশা সাইডে রেখে স্বামী স্ত্রী একসাথে থাকো। দীর্ঘ 9 বছর যখন সহ্য করেছ, আগামী 9 বছর, আগামী 19 বছর, আগামী যত দিন একসাথে থাকবে ততদিন সহ্য করতে হবে। এগুলো এত সহজ না, যত সব। তো চলো বন্ধুরা, মানে ইউটিউব খুললে পরে এই সমস্ত সাংসারিক কেচ্ছা, পারিবারিক কেচ্ছা কাহিনী দিয়ে বেশ ভালোই চলছে, আরো চলবে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পয়েন্টগুলো ঠিক বলেছি না বলেছি সেটাও বিচার বিবেচনা করে বলো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।